এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাড়ি ঘর আমার, নেই তো বাবা মায় আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট আমার তো সেই লাগে। চলো কাজ সেরে নিই, সকাল হয়েছে। হ্যাঁ, ভোর হলো, দোর খোলো, খুকুমণি ওঠরে, ওই ডাকে জুই সখী। আর জানি না, তা ওখানে আমার ভাইপো আর সাকিবুল দুজনে খেলা করছে। তা আমাদের নাহিদ বাবু সবসময় সাকিবুল ছাড়া ওর কিছু হয় না। সবসময় সাকিবুল দাদা, সাকিবুল দাদা। সাকিবুল স্কুলে নিয়ে যাবে, সাকিবুল খেলবে। সাকিবুল অনেকে খুবই ভালোবাসে ওকে, ওর মাও ভালোবাসে। তা খেলা করছে। সকালবেলা আমি রুটি করব, তাকে আজকে সকালবেলা করব, বেলাতে নয়। সকালবেলা রুটি চা করব। তা এই 1 প্যাকেট আটা 2 দিন হয়েছে, ফের আর 1 প্যাকেট আটা এনেছি, 2 দিন হবে। তা আটাটা ছাড়ি, সে কাজে চলে যাবে, না খেয়েই চলে যাবে, পরে এসে খাবে 10টার সময়। আর আমি আটা ছেনে রুটিটা করি। তা বয়স দেওয়ার সময় খালি ঘুম পায়, হাই ওঠে, অনেক ব্যাপার। আমার বড় ছেলে চা খাবে না 10টার সময়, তাই জন্য তারে 4টে তেল দিয়ে পরোটা করেছি। আর আমি রুটি তেলে দিয়ে মানে ভিজিয়ে একটু তেল ছড়া মেরে খেয়েছি। তা আমি মাংস কিনে ঘরে আসছি, দোকানের সামনে থেকে আসছি, আমার দাদার বাড়ির উপর থেকে আসবো। আমার দাদার ওখান থেকে দাদার সাথে একটু দেখা করে ঘরে আসবো। তা দেখো, এই তো গোশ কিনে আনছি, 500 মাংস কিনে আনতেছি। তা 500 মাংস 100 টাকা বলে সবজিটা কিনিনি, বলে আমি সবজি শাক তুলতে যাব জলাতে। তা এখানটায় প্রচুর ফাজলামো করছে আমার বাদশাকে। আমার ভাইপো মাইক মুখে দিয়ে চিল্লাচ্ছে, বাদশা দাদা তাড়াতাড়ি এসো, কাজ করতে হবে। তা আমি বলতে তোরা এরকম করতিস তো, সে রেগে যাবে খুব জোরে। এমনি আমার বাদশা খুব রাগী, ঠান্ডা মেজাজের ছেলে, অনেক রাগী। তো এখানে কাজ করে। আর এটা আমার দাদার ঘর। একদিন ইনশাল্লাহ আমার দাদার ঘর দেখাবো তোমাদেরকে। তা এখানে হয়ে গেছে, শাক ভাজা করে রেখে দিয়েছি। না, শাক ভাজা করিনি, অন্যদিকে চেয়ে ওয়াশ দিচ্ছি তো কাজ করতে করতে, তাই জন্য ভুলে যাচ্ছে। চাল বার করেছি, আর চাল ধুতে যাব, আর ওখানে মাংসটা ঢেলে রেখেছি। তা বয়স দেওয়ার সময় অন্য খেয়াল হয়ে গেলে মিস্টেক হয়ে যায়। তা ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারুর আপা, কারুর ছোট বোন বা কারুর বড় আপা হিসেবে। তা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখানে চাল দিয়ে রান্না বসিয়ে দিয়ে এসেছি শাক তুলতে। আমার ভাইয়ের বাগানটায় 2টো বর্মা শাক আছে, লাল লোটে শাক আছে, পালং শাক আছে। তো ওই দিকে আমার দাদু মানে ঘাস কাটতেছে বলে তাই ভয়টা লাগে না, নাহলে আমার একা একা খুবই ভয় লাগে, আমি আসতে চাই না। তা সব দেখো না, ধানগুলো কী হারে পেকে হলুদ হয়ে রয়েছে। তা আমার এদিকে ভাত বসিয়ে রেখে দিয়ে গেছি, চিন্তা হচ্ছে যে কি হবে না হবে। তা সেদিকে ধান কাটা হচ্ছে। চলো এবার ঘরে রওনা হই, অনেকটা সময় কেটে গেছে। ঘরে দেখি এসে ভাত হচ্ছে কি, আর কি শাঁসা করে হাওয়া চলতেছে।
এটা যদি গরমকালে হতো আরও ভালো লাগতো, জানটা শান্তি হতো। গরম শীত সবসময়ই আমাদের এখানে হাওয়া হয়। তা আমি শাক তুলে আনার পরে দেখি না আমার ছোটো মা, আমার পেছনের বাড়ির ছোটো মা একটা কুমড়ো দিয়ে গেছে। কুমড়োটা প্রচুর মিষ্টি। আর এসে দেখি তোমাদের চুলোটা নিমে গিয়েছিল, তোমাদের দোলাভাই চুলোর জালটা ঠেলে দিল। আর আমি একদিকে ওই ভাত হচ্ছে, টকবক করে ফুটতেছে, আর আনাজটা করব বলে জোগাড় করে নিয়ে এসেছি। আর এই তো কুমড়ো ভাজা হবে, চিকেন কষা একটা সেই সিদ্ধ আলু ছিল দিয়ে দিয়েছি, আর ওই চিকেন কষা হবে, কুমড়ো ভাজা আর শাক চচ্চড়ি করবো। ভাত হচ্ছে, হয়ে গেছে ভাত। তা এবার কুমড়োটাকে নুন হলুদ মাখিয়ে দেবো। আর ওখানে দেখছো আমার সাকিবুল আর তানবীর দুজনে খেলা করছে। কুমড়োটা দিয়ে মানে তেলে দিয়ে চাপা দিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা। সত্যিকারের কথা অনেক সুন্দর খেতে হয়েছে, প্রচণ্ড মিষ্টি। আর কুমড়োতে এমনি মিষ্টি না হলেও কুমড়ো কিন্তু প্রচুর উপকার, ওর গুণাগুণ অনেক, হার্টের মানে হার্ট ভালো রাখে। তা এদিক তোমাদের দুলাভার কাজ হয়ে গেছে, আবার টাঁকছে, আর আমি এই হয়েছে দেখো দেখো কিরম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, মানে রান্নার মতো হয়ে গেছে। তা শাকটা দিয়ে একটু চচ্চড়ি করবো, একটু তেল আছে, ওই কুমড়োর তেলেই হচ্ছে, বেশি তেল দিইনি, এমনিতে আমি তেল বেশি দিই না। তবে সবজিটা কাটি, আর আমি ওই কুমড়ো ভাজাটা খাবো। তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাংস কেটে তার মধ্যে ধুয়ে, মানে কত যে ঝটপট করে কাজ করতে হয় সেটা আমিই জানি আর আমার আল্লাহই জানে। তা এখানে বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে মশলা তেল ছেড়ে যেতে মাংসটা দিয়ে দিয়েছি। তাই এগুলো চাপা দিই, শাক ভাজা আর এটা কুমড়ো ভাজাটা তোমাদের দুলাভাই দুটোই প্রিয় জিনিস ওই দুটোই। আর আমি আমার বাচ্চাকে আজকে দিয়ে বলেছি এই সবজিগুলো সব কটা খাবি, ও কুমড়ো ভাজা খেতে চায় না, বলি সব কটা খাবি। তাই এখানে মাংস কষছি, মাংসটাও তো সেই হয়েছে, আলু দুটো ঢেলে দিয়েছি, ছোট ছোট কেটেছি, কিন্তু সিদ্ধ আলু বলে জুড়ে গেছে, খোলেনি। তা ওই থাক, ঠিক আছে, একদম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আলু। আর হয়ে গেছে তরকারি এদিকে। আর চলো ভাতটা খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে। চলো বেরিয়ে পড়ি, লোক সকালে হাঁটে বিকেলে হাঁটে, আমি হাঁটি দুপুরবেলা। অনেকের মানুষের প্রশ্নের উত্তর দিতে হয় না, তাই জন্য এখন আমি হাঁটতে বেরিয়েছি। এখন দুপুর, হ্যাঁ কটা বাজে দাঁড়াও দেখি বলছি, এখন দুটো, এই তো 2:16। চলো এই ঘরের সামনে থেকে, মানে ঘর থেকে বেরিয়েছি, এই রাস্তা। তা অনেকের মানুষের প্রশ্নের উত্তর দিতে হয়, আমি কারোর প্রশ্নের মুখোমুখি হতে চাই না, উত্তর তো দিতে ভালোই লাগে না, কারণ এমন এমন প্রশ্ন করে যেগুলো আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি মনে করি ঠিক আছে চলো। আমার ভাইপো ফ্রি ফায়ার খেলছে, আমার সাকিব বাদশা ঘুমোচ্ছে। চলো, এটা আমাদের পানির কল, এটা আমার সেজদার ঘর, সেজদা বলতে বড় আব্বার সেজো ছেলে, আমার লালটু দাদার ছোটো ভাই, এই সেজো ভাই, আমার দাদা ছোট, আরও একটা ছোটদা আছে। আর আজকে দেখো এটা আমার দাদুর বগরি, ওই তো ওই দাদুটা বগরি, ছাগল। এটা একটা কারখানা, দর্জির কারখানা। এইটা আমার বড়দা, মানে ছোট আব্বা বড় ছেলের ঘর। আমার কাকারা, মানে আমার বাবা একা একদিকে থাকে, সবাই যে যার সে যার ছড়িয়ে ছিটে থাকে, কেউ এক কাছে থাকে না। এটা ছোটদার ঘর, ওইটা বড়দার ঘর। ছোটদা বলতে ছোট আব্বার ছোট ছেলের ঘর। চলো রাস্তার দিকে হাঁটতে বেরোই, আর অনেক কথা আছে।
হ্যাঁ, ছাগলকে। ওটা হলো এই ঘরটা দেখাতাম, ওইটা তানবীরের বাবার জেঠুর ঘর, মানে বড় কাকার। তা এই রাস্তা আমার রুনা বোন বলেছে যে সত্যি এই রাস্তাটা অপরূপ সুন্দর। তা সত্যি এখন সৌন্দর্য আলাদা, আগে ছিল সৌন্দর্য অনেকটাই আলাদা। মানে আগে সৌন্দর্য ছিল এই রাস্তায় পুরো 1 হাঁটু কাদা ছিল, আর দুধারে ছিল কাশ ফুল ফুটতো, উলু বেনা ফুল, আমরা ওটাকে বেনা ফুল বলি। আজমরে তো ইয়ে থেকে লোক আসছে দেখো, যারা ইয়ে দেয় পার্সেল লাগে। আর ওই যে বেনা ফুল, ওই বেনা ফুল দুধারে ভর্তি হতো, আর কাদা যেমনি, আর ঝোঁক কি বড় বড় ঝোঁক। হ্যাঁ, তা এখন ওই কাদা বলতে 1 হাঁটু কাদা ছিল, এখান থেকে আমাদের কেরোসিন তেল তুলতে যেতে হতো, সে প্রায় 1 ঘন্টা রাস্তা, ওই কাদা ছেনে ছেনে যাওয়া হতো। বর্ষার সময় বেশি কষ্ট হতো, আর রাস্তাটা ছিল একটা মানুষ যাওয়ার মতো সরু রাস্তা। হ্যাঁ, তা অনেক কষ্ট হতো। আর এই রাস্তায় মানে আমরা তো দূরের কথা, বাইরের লোক তো দূরের কথা, আমরা নিজেরাই বেরোতাম না, কারণ এই রাস্তায় গরমের সময় এত রোদ, কোনো গাছপালা ছিল না, এত রোদ বেরিয়েছিল। তা প্রথম বছর আমাদের মমতা ব্যানার্জি উঠে মানে সবুজ যে ওই যে গাছ লাগানোর যে এটা, ওটা কি বলে জানি না, ওটা গাছ লাগানোর করে গাছ লাগিয়েছিল দুধারে, জব কার্ডের কাজ করে চওড়া রাস্তা করে। দেখেছো এগুলো ধান ফলেছে, এগুলো চাষিদের খেল, ধানগুলো খুব সুন্দর ফুটেছে। চলো এ মাথাদের সে মাথা, হয়তো ভিডিওটা একটু বড় হবে, দেখতে থাকো। এ মাথাদের সে মাথা আজকে তোমাদের ঘুরতে নিয়ে যাবো আর কথা বলবো। তা তখন সরু রাস্তায় একটা মানুষ চলার মতো, থেকে জব কার্ড থেকে করে দুদিকে রাস্তায় মাটি ফেললো, দুধারে এই যে গাড্ডা দেখতে পাচ্ছ, এই যে গাড্ডা, এই গাড্ডা থেকে মাটি তুলে তুলে এক একটা জমিতে, এই জমিটায় অনেক গাড্ডা, মাথাদের সে মাথা অনেক গাড্ডা, এই গাড্ডা থেকে মাটি তুলে তুলে ধারে ধারে ফেলে আর গাছ লাগিয়েছিল। এইদিকে যেমন এই দিকেরটা এইদিকে ফেলেছিল, আর এই দিকেরটা এই দিক ফেলেছিল, মানে দুদিক দিয়ে ফেলে চওড়া, অনেক চওড়া রাস্তা করেছিল। এখন যে চওড়া দেখতে পাচ্ছি এরকম চওড়া রাস্তা ছিল। তারপরে গাছ লাগিয়ে, মানে খোড়কালে গাছ লাগিয়েছি তো খুব রোদ, ওই আমাদের পাইখানের এক কাকা, উনি যে ওই পাইখান থেকে এই যে ইনারা আসছে ওই পাইখানের সব, ওই পাইখান থেকে সব আসতো এই দিক দিয়ে, অঞ্চল অফিস আমাদের গোপালপুর, এই দিকে অঞ্চল অফিস আসতো। তারপরে ওনারাই বেশি কষ্ট পেত কাদার জন্য, আমরা না বেরোলেও এদিক হতো, ওনারাই বেশি কাদার জন্য অঞ্চলে যাওয়া কষ্ট, রোদের জন্য অঞ্চলে যাওয়া কষ্ট, তাই জন্য ওনারা সবাই মিলে এই গাছ লাগিয়ে আর পানি দিয়ে গাছগুলোকে বড় করে 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 তা এগুলো সব হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আর হয়েছে ওনার ভাইপোর হাতে। এই রাস্তাটা অনেক, এই যে রাস্তা কাঁচা রাস্তা দেখতে, পাকা রাস্তা দেখতে পাচ্ছ, এই পাকা রাস্তা হলো সবই আমাদের মুখ্যমন্ত্রীর ভাইপোর হাতে হয়েছে। মানে উনি আর কোথাও কাঁচা রাখেনি, এখন এবারে ঘুলি ঘুলি যে রাস্তাগুলো আছে ওগুলো কাঁচা আছে। সংসদ বসেছিল, ওগুলোতেও পাকা হয়ে যাবে, তাই জন্য সংসদ বসেছিল, আগামী সপ্তাহের দিকে বসেছিল, আমরা গিয়েছিলাম সংসদেতে, কারণ আমাদেরও তো প্রয়োজন। আমরা যে কাদা পানি ঘাঁটতেছি বলে আমাদের ছেলেরা করবে বা কাদা পানি ঘাঁটবে বা আমাদের ছেলের ছেলেরা ঘাঁটবে, এটা কোনো কথা নয়। তারাও চাইবে পাকা রাস্তা, সুন্দর রাস্তা। তখনকারের যুগে, আজকের পুরো ভিডিওটা দেখো, তখনকারের যুগে যখন মানে হতো, মেয়ের বিয়ে দিতে গেলে কেউ এই রাস্তায় ঢুকতে চাইতো না, এমন রাস্তা ছিল, কেউ ঢুকলে বেরোতে চাইবে না, বেরোলে ঢুকতে চাইবে না, এমন ভাবছিল। মেয়ে ছেলের বিয়ে দিতে গেলে অনেক মানে কি কাঠ খড় পোড়াতে হতো, অনেক ভালো জায়গা দিয়ে আসতো না, মানে এই এই রাস্তার জন্য, বা এখানে অনেক মানে আমরা অনেক পিছিয়ে ছিলাম। তা সেই জায়গায় আজকের আমাদের গ্রামটা, গোপালপুর অঞ্চলটা, আমাদের গোপালপুর অঞ্চলের এটা হলো বারাস্তাটা অনেকটাই মানে এগিয়ে গেছে। রাস্তা 3 নম্বর খানপাড়া, এটা অনেকটাই এগিয়ে গেছে শুধু ওনাদের জন্য। কারণ আমাদের এখানে ছিল যখন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দেখেছিল যে এখানকার মানুষরা ভদ্র, কিন্তু রাস্তাঘাটটা ঠিকঠাক নয়, তাই জন্য উনি এটা ঠিক করেছিল। সব পুরো রাস্তাটায় পিচ ফেলা, এমনি ঢালাই রাস্তা দেখেছো, আর ওই গাছগুলো দেখেছো সব বাজ পড়ে শেষ। তা এইটাই আমাদের রাস্তা। তা সত্যি এখন এই রাস্তায় অনেক, এখনো ছেলেদের বলো মেয়েদের বলো ভালো জায়গা থেকে আসে বিয়ের জন্য, আর তাছাড়া ছেলেদের বিয়ে ভাঙিয়ে এনে। আর তখন একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়তো, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি ছিল না যে নিয়ে যাবে, খুবই কষ্টই আমরা ছিলাম। কিন্তু তারপরে আমাদের এখানে একজন
এমএলএ ছিল, তা তমনাশ ঘোষ হয়তো অনেকেই জানো। উনি যখন এখান থেকে জিতলো, ওই টিএমসিরই, উনি দেখলো যেখানে মানুষরা বেশিরভাগ গরিব বা নিজেদের যে অসুখ হলে, শরীর অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। তখন কি করলো উনি, উনি এখানে একটা গাড়ির ব্যবস্থা করলো, মানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো। তেল খরচ তোমরা দেবে, ড্রাইভারটা মানে ইয়ে দেবে, ওখান থেকে দেবে। তা আবার একদম যদি গরিব হয়, একদম মানে তেল খরচও না দিতে পারলে কিন্তু ওনারাই সব চেষ্টা করতো। তা সেই জায়গায় পিজি, এখান থেকে পিজি অনেক মানুষ এখন পিজিতে গিয়ে সুস্থ হয়েছে। তাছাড়া আমাদের গ্রামের একজন পিজির ক্যান্সার হসপিটালে ডাক্তার আছে, আমার একটা বোনের ছেলে, জমিদারির বাড়ির ছেলে, ওনাদের ক্যান্সার হসপিটাল ডাক্তার, মানে একটা ভাইয়ের ছেলে, একটা বোনের ছেলে, দুজনই ডাক্তার। দেখেছো হলুদ হয়ে রয়েছে, যেন সোনা ফলেছে। তো এখন আমরা ওখান থেকে ওদের থেকে অনেক সুযোগ সুবিধে পাই। কেউ যদি অসুস্থ হয়ে যায়, ওরা নিয়ে গিয়ে অল্প খরচে, বা যারা একদম দিতে পারে না তাদের জন্য অনেক ব্যবস্থা করে। তা আলহামদুলিল্লাহ, দুটো ছেলে ডাক্তার হয়ে আমাদের অনেক সুবিধে হয়েছে। গ্রামের মানুষ কেউ অসুস্থ হয়ে গেলে বা কেউ পিজিতে গেলে, আগের যেমন লাইন দিতে চিকিৎসা করতে অনেক সময় লাগতো, কষ্ট হতো। এখন কিন্তু এই দুজন মানে ডাক্তার হয়ে এখন আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের এখানকার মানুষরা অনেক সুযোগ সুবিধা এখন পায়, মানে অনেক জায়গা থেকে যেখানেই যায় এখানকার মানুষরা অনেক সুযোগ সুবিধে পায়। আর আমাদের বুথ সভাপতি আমার মেজদা, উনি খুবই ভালো মানুষ, মানে সবার পাশে দাঁড়ায়, সুবিধে অসুবিধে প্রত্যেকটা মানুষের পাশে উনি আছে। তো অনেক কথা বলে ফেলেছি, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।